আজকের গল্প ফাঁদ, লিখেছেন আবুল খায়ের মুসলেদ্দিন। টেলিফোনের রিসিভারটা মুখের কাছে এনে আস্তে আস্তে টেনে টেনে কথা বলছিল আতিক চৌধুরী। পা দুটো জুতো সমেত তুলে দিয়েছে টেবিলের উপর। চকচকে নতুন জুতো, আগাটা বেশ চোখা, ব্যালিশো। হাঁটু নাচা ছিল আরামের ভঙ্গিতে। চোখে মুখে ওর আনন্দের আভাস। উজ্জ্বল শীতের রোদের মতো ঝলমলে আনন্দ। ভাবখানা অফিসে কোনো কাজ নেই আজ। স্যার, শোভাহান সাহেব এসেছে। এয়ার কন্ডিশনড অফিস ঘরের দরজাটা সামান্য খুলে মাথা ঢোকায় পিয়ন। মৃদু গভীর আলাপে বাধা পড়ায় নাক কুঁচকে ওঠে আতিক চৌধুরী। ফোনের রিসিভারটা মুখের কাছ থেকে সরিয়ে শুকনো স্বরে বলে, শোভান সাহেব? হ্যাঁ, নিয়ে এসো। এই শোনো, একজন ভিজিটার এসে গেছে। পাক্কা একটানা কথা বললাম কবুতরের মতো, তাও তোমার মন ভরল না? হ্যাঁ, ঠিক আছে, পরে আবার ফোন করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক 11টার দিকে। টেলিফোনটা রাখতেই ঘরে এসে ঢুকল শোভান সাহেব। রুক্ষ সূক্ষ্ম মেটে রঙের চুল, মুখ ভর্তি শিমুল কাটার মতো খসখসে দাড়ি, শার্টের কলারে ময়লার গাদ, জুতোয় পালিশ পড়েনি 2-3 সপ্তাহ। ঢুকতে ঢুকতে বলে শোভান, আতিক ভাই দেখি আজ বেশ রিল্যাক্সড মুডে আছেন। টেবিলের উপর পা তুলে নিয়ে চ্যাংদোলা হয়ে টেলিফোনে জমিয়ে গল্প করছেন। কে ওপারে? ভাবি না তো? হ্যাঁ, না। মাঝামাঝি শব্দ করে সোজা হয়ে বসল আতিক চৌধুরী। শোভানের মুখের দিকে কয়েক মুহূর্ত এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। তুমি কোত্থেকে আসছো অসময়ে? আর অমন অগোছালো অবস্থা কেন তোমার? মনে হয় 7 দিন পেটে দানা পড়েনি। ঠিকই বলেছেন আতিক ভাই, আগে ভালো করে চা খাওয়ান। খিদেই আমার নাড়ি ভুড়ি পাক খাচ্ছে। বোরে ব্রেকফাস্ট হয়নি আজ। মলিন পাংশু মুখে বলল শোভান। কলিং বিল টেপে আতিক চৌধুরী, সাহেবের জন্য কিছু স্যান্ডউইচ আর পটে চা নিয়ে এসো। হাটখোলা রোডে একটা বিজ্ঞাপন সংস্থায় চাকরি করত শোভান। বিজ্ঞাপনের বিষয়বস্তু ড্রাফট করে দেওয়া, টেলিপিস লেখা, বিলের জন্য দৌড়দৌড়ি করা, কাজটা বেশ ভালোই লাগছিল। আতিক চৌধুরী ফোন করে জোগাড় করে দিয়েছিল মাস 8 আগে। ওরা আমাকে ছাঁটাই করে দিয়েছে গত সপ্তাহে। মালিক বলল ওরা নিজেরাই নাকি আমার কাজটা চালিয়ে নিতে পারবে। 2 মাসের বেতনও বাকি পড়েছে। বলল আগামী মাসে দেখা করতে। বিরক্ত আর হতাশা শোভানের কণ্ঠে। মেসের গত মাসের ভাড়াটা দিতে পারেনি, ওটাও ছাড়তে হবে আজকের মধ্যে। তারপর 5-6 দিন এখানে ওখানে হাঁটাহাঁটি করলাম, ধর্ণা দিলাম অনেক অফিসে, মতিঝিল, সেক্রেটারিয়েট, কোথাও বাদ রাখিনি। আমার মতো আধা সাহিত্যিক সাংবাদিককে কে চাকরি দেবে বলুন তো আতিক ভাই? নখ দিয়ে মেহগনি টেবিলের উপর মৃদু টোক্কা দিয়ে যোগ দেয় শোভান। আপনার কাছে আসতে খুব সংকোচ হচ্ছিল এ কদিন। আপনি আমার কতবার উপকার করেছেন। অল্প অল্প করে কত টাকা যে ধার দিয়েছেন তারও হিসেব রাখিনি আমি। তাছাড়া এ চাকরিটাও। গম্ভীর মুখে চুপ করে থাকে আতিক চৌধুরী। একটা সোনালি টিপওয়ালা দামি সিগারেট ধরায়। তারপর উদাস চোখে জানলা গলিয়ে আকাশ দেখে। মতিঝিলের উঁচু বিল্ডিংয়ের 10 তলার অফিস। অনেকটা আকাশের কাছাকাছি একটা লাল রঙের ঘুড়ি উঠছে শীতের উত্তুরে বাতাস কেটে কেটে। সেদিকে চেয়ে থেকে কি যেন ভাবে মনে মনে। তারপর চোখ নামিয়ে এনে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে শোভানকে। সুন্দর সুপুরুষ শোভান, উজ্জ্বল গৌরবর্ণ, লম্বাটে চেহারা, চওড়া কপাল, চোখা নাক, বুদ্ধি ও মেধার প্রতীক যেন। ভালো খেতে পড়তে পেলে গ্রিক মাইথোলজির দেবদূতের ভূমিকায় চমৎকার অভিনয় করতে পারবে। হঠাৎ যেন অকারণে কৌতুক খেলে আতিক চৌধুরীর চোখের কেন্দ্রবিন্দুতে। ঘাড় কাত করে মৃদুস্বরে বলে, তা এখন কি করতে চাও? প্ল্যান কি তোমার? চেহারা তো লাভারিশ বোহেমিয়ানের। কিছু ঠিক করিনি এখনো। নিরুপায় হয়ে দেশের বাড়িতেই ফিরে যাব। গ্রামের স্কুলে একটা মাস্টারি। একটু থেমে যোগ দেয় শোভান। আপাতত আপনি আমাকে কিছু টাকা যদি দিতেন তাহলে মেসের বিলটা চুকিয়ে দিতাম। ওদের পাওনা চুকাতে না পারলে ওরা আমাকে সুটকেস আর বিছানাটা আনতে দেবে না। বলতে বলতে আধোমুখ হয়ে থাকে শোভান। করুণার ভিখারিও সোজা হয়ে তাকাতে পারে না আতিক চৌধুরীর মুখের দিকে। একটা ফাইলে সই করছিল আতিক। আবুধাবিতে চিংড়ি এক্সপোর্ট করছে কয়েক টন।
মেয়ে সেক্রেটারি ফাইলের পাতা উল্টিয়ে ধরছিল ওর চোখের সামনে। একটু চোখ বুলিয়েই সই করছে গম্ভীর মুখে। জরুরি কাগজের গাদা নিয়ে সেক্রেটারি বেরিয়ে যেতেই কয়েকটা 100 টাকার নোট শোভানের হাতে গুজে দিয়ে উদার হাসি হাসল আতিক চৌধুরী। পাগল নাকি তুমি? গ্রামে গিয়ে মাস্টারি করবে? লেখালেখিতে তোমার দারুণ হাত। একটা চাকরি গেছে, আর একটা পাওয়া যাবে। কোথায় পাবো চাকরি? ঝড়ে ভেজা কাকের মতো মাথা নিচু করে বলে শোভান। সে ব্যবস্থা পরে হবে। একটু থেকে আবার ওর আপাদমস্তক নিরীক্ষণ করে আতিক চৌধুরী। শোভানের চোখের কোণে অসহায়ত্বের কালি। আপাতত তুমি মেসের দেনা চুকিয়ে আমার বাসায় এসে ওঠো। যতদিন কাজ না পাও আমার ওখানেই থাকবে তুমি। সায়মাকে ফোন করে বলে দিচ্ছি গেস্টরুমটা তোমার জন্য ঠিক করিয়ে রাখবে। শোভানের নিষ্প্রভ মলিন মুখটা উজ্জ্বল হয়ে ওঠে আস্তে আস্তে। কৃতজ্ঞতার নীরব ভাষা ওর গাঢ় দৃষ্টিতে। উদারভাবে হাসে আতিক চৌধুরী। যুগবার্তা মোটা বিজ্ঞাপন পায় মাসে মাসে আমার ফার্মে। ওদের বলে দেখি তোমার একটা ব্যবস্থা করতে পারে কিনা। আরে জার্নালিস্ট, টেক হার্ট, নো ওয়ারি। স্ফটিকের মতো নির্মল আর স্বচ্ছ হাসি সায়মার মুখে। ব্যস্ত যেন প্রজাপতি। ঘরময় ঘুরঘুর করে সারাদিন। ড্রয়িং রুমের জিনিসপত্র মুছে রান্নাঘরে গিয়ে অকারণে আয়ের কাজে তদারকি করে। আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে রং লাগায়, গুনগুন করে আবার গান গায় ডাইনিং টেবিলের ন্যাপকিন বদলাতে বদলাতে। পর্যাপ্ত অবসর সময় সায়মার। সময় যেন কাটতে চায় না। বাইরে ঘুরঘুর করার অভ্যেস নেই ওর। গল্পের বই পড়তেও তেমন ভালো লাগে না। রাতে পাশে শুয়ে আঙুল দিয়ে সায়মার কানের লতি খুঁড়তে খুঁড়তে বলে আতিক চৌধুরী, শোভানটা আসতেই ভালো হলো। কথা বলার লোক পাওয়া গেল একটা। তোমার বোর্ডনেসটাও কাটবে। বাইরের লোক, আমাদের প্রাইভেসি নষ্ট হবে না বুঝি? আমার কেমন যেন সংকোচ লাগে ওর সামনে বেরোতে। ওমা, সংকোচ কিসের? ও তো আমার বন্ধু মানুষ, ছোট ভাইয়ের মতো। ইউনিভার্সিটিতে আমার ও এক ক্লাস নিচে পড়তো। চমৎকার কবিতা লিখত তখন। আবৃত্তিতে অনেকগুলো প্রাইজ পেয়েছে শোভান। খুব ট্যালেন্ট। ভালো একটা কাজ জোটাতে না পেরেই বেচারা বেশ দমে আছে। না হলে খুব হাসি খুশি ছেলে। দিন দশেকের মধ্যেই চাকরি জুটে গেল শোভানের, যুগবার্তা পত্রিকায়। অবশ্য আতিক চৌধুরীর ফোনের জোরেই কাজটা পেয়ে গেল শোভান। নাইট শিফটের কাজ। সন্ধ্যা খেয়ে দিয়ে বেরিয়ে পড়ে শোভান। ফিরতে ফিরতে ভোর 8টা-9টা। এসে নাকে মুখে নাস্তা গুজে বাঁদুড়ের মতো লম্বা ঘুম। জাগতে জাগতে দুপুর গড়িয়ে যায়, কখনো কখনো সন্ধ্যা। চোখ মুখ চাঙ্গা হয়ে উঠেছে শোভানের। এত অল্প সময়ে একটা পছন্দসই চাকরি জুটে যাবে ভাবতেও পারেনি ও। সাংবাদিকতায় ওর নেশা খুব। সেদিক থেকে ও খুব খুশিও। খাওয়া দাওয়া ভালোই জুটছে এখানে। ভোরে তড়িঘড়ি পোশাক পরে বেরিয়ে যায় আতিক চৌধুরী। চাটাও ভালো করে খাবার সময় পায় না। একটু দেরি হলে অফিস থেকে ফোন আসতে থাকে। টেলিক্স যাবে জাপানে। মালের অর্ডার এসেছে আমস্টারডাম থেকে। ব্যাংকের এলসি নিয়ে গোলমাল বেঁধেছে। আরও কত কি। কনকর্ড প্লেনের মতো খাড়া উন্নতির শীর্ষে উঠছে আতিক। প্রথমে বছর দুয়েক স্ট্রাগল করেছে। কাজ রপ্ত করতে যা সময় লেগেছে। এখন তো ব্যবসার জারিজুড়ি ওর নখ দর্পণে। অহংকার করে বলে সহযাত্রীদের, টাকা টাকা তো বাতাসে ভাসছে লাখে লাখে। শুধু হাত বাড়িয়ে ধরতে জানলেই হলো। এতদিন উর্দুওয়ালারা জানত ট্রিক্সটা। এখন আমরা বাঙালিরা লাইন পেয়ে গেছি। শোভানের সঙ্গে কমই দেখা হয় আতিক চৌধুরীর। ও ফেরার আগেই বেরিয়ে যায়। ফিরে রাত 9টা-10টায়। ততক্ষণে ডিনার খেয়ে শোভান চলে গেছে প্রেসে। প্রায় দুপুরের খাওয়া হালকা স্যান্ডউইচ দিয়েই অফিসে সেরে নেয় আতিক। মারওয়াড়ি ব্যবসায়ীর মতো মোটা হওয়ার ইচ্ছে ওর নেই। চমৎকার ফিগার। যেমন লম্বা তেমন স্লিম। হাসতে হাসতে বলে, শরীর পাতলা আছে বলে এত খাটতে পারি অসুরের মতো। রোববার সবার ছুটি। বাড়ি থাকে আতিক চৌধুরী। শোভন একটা খদ্দরের চাদর জড়িয়ে বারান্দায় পায়চারি করে। কবিতা আবৃত্তি করে শোনায় সায়মাকে। রাজনীতি নিয়ে দু বন্ধুর তর্কের তুফান তোলে। ঘন ঘন চা আর চানাচুর খায়। ছুটির দিন বলে আরও 1-8জন বন্ধু বান্ধব আসে তাস খেলতে। রামে কি কাচ্ছু। খেলতে গিয়ে রোজ হারে আতিক চৌধুরী, হারে সায়মায়ও। খুব সিরিয়াস মুখ বানিয়ে খেলে শোভান, যেন সংবাদপত্রের প্রুফ দেখছে অতি সাবধানে। যেতেও প্রায়ই।
নদীর ঢেউয়ের মতো কলকল করে হাসে সায়মা। শোভান ভাই একটানাই জিতে যাচ্ছেন। লাকি ইন কার্ডস, কিন্তু আনলাকি ইন লাভ। সব চুরি করা বেড়ালের মতো মিটমিটিয়ে হাসে শোভান, কৌতুকের দীপ্তি ওর চোখে। কি যে বলেন ভাবি, প্রেমে যদি একবার কোমর বেঁধে ঝাঁপ দেই, হারবো না আমি নিশ্চয়ই। আমার সকাল সুরাত তো আর শিম্পাঞ্জির মতো নয় যে মেয়েরা দেখে ছুট দেবে। কলেজে সিরাজউদ্দৌলার ভূমিকায় অভিনয় করেছি আমি। তাসের উপর চোখ নিবন্ধ রেখেই বলে আতিক চৌধুরী, শিম্পাঞ্জির মতো হতে যাবে কেন? অযোধ্যার নবাবের চেহারা আমাদের শোভানের। চেষ্টা করলে নবাব পাতাউদ্দির মতো একটা শর্মিলা ঠাকুর বাগাতে পারবেও। আজকাল দুপুর হতে না হতেই ঘুম ভেঙে যায় শোভানের। শুয়ে শুয়ে গান শোনে। ড্রয়িং রুমে পায়চারি করছে সায়মা। মিউজিক সেন্টারের ডিস্ক চাপিয়ে ডিস্কো মিউজিক শুনছে। চড়ক পূজার ধুমধাড়াক্কা যেন সারা ঘরময়। দালানটা যেন লাফাতে থাকে বাদ্যের আওয়াজে। অনেকক্ষণ ধরে সায়মার পদচারণা শোনে শোভান। তারপর গেস্ট রুমের দরজা খুলে বেরিয়ে আসে। একটা নীল পুলোভার বুনছে সায়মা। হলুদ আভা ওর চাপা রঙের আঙুলে, বোনার কাঁটা দুটো আলতোভাবে ধরা চিকন আঙুল দিয়ে। নিবিষ্ট মনে বোনা দেখে শোভান। অজান্তেই বলে ফেলে, কি দ্রুত বুনতে পারেন আপনি ভাবি, অপূর্ব। কি অপূর্ব? আপনার আঙুলগুলো। কথাটা বলে ফেলেই লজ্জায় লাল হয়ে ওঠে শোভান। একটা মৃদু রোমাঞ্চ যেন ওর বুকের ভেতর ধাক্কা দিতে থাকে। দুপুরে পুকুরে জিওল মাছের ঘাইয়ের মতো লাল হয়ে ওঠে সায়মার গালও। নিচু হয়ে বুনতে থাকে। শিথিল হয়ে আসে ওর হাতের গতি। বিষণ্ণ আকাশে ছায়া ওর অবয়বে মৃদু কাঁপন তোলে। রাতে ডিনার খেতে বসেছে আতিক চৌধুরী আর সায়মা। প্রায়ই বাইরে খেয়ে আসে আতিক। নানা পার্টি, ফাংশন, বিদেশি পার্টনারদের নিজে নিয়ে গিয়ে চাইনিজ খাওয়ায়, দামি দামি উপঢৌকন দেয়। মাঝে মাঝে সন্দেহের বুদবুদ উকি দেয় সায়মার মনে। আতিকের মুখের দিকে নিবিষ্টভাবে চেয়ে থেকে বলে, এত রাত পর্যন্ত তুমি বাইরে থাকো, আমার দারুণ অস্বস্তি লাগে। আমাকেও পার্টি টাটিতে নিয়ে গেলেই তো পারো। কি যে বলো সায়মা, ওসব বিজনেস ডিল উপলক্ষে যত ডিনার আর পার্টি, ওসবের সঙ্গে ঘরের বউকে জড়াতে চাই না আমি। ওতে গেলে ডাঙায় ওঠা মাছের মতো তড় পাবে তুমি। তার চেয়ে ঘরে বসে গান শোনো, বাটিক করো, বাগানের তদারক করো, দু একটা ডিশ নিজে রান্না করো, দু একবার মিনা বাজারে ঢু মারো, ফুরফুর করে দিন কেটে যাবে। একটা মাংসের টুকরো মুখে পড়তে পড়তে যোগ দেয় আতিক। তাছাড়া দিনের বেলা শোভান আছে তো। কুড়ে লোকটা তো তেমন আনসোশাল নয়। ওর সঙ্গে গালগল্প করে সময় কাটিয়ে দিলেই তো পারো। বাইতনটা বোধহয় সারাদিন ঘুমায় না? শোভান ভাই, ও তো বলছে আগামী মাসের 1 তারিখে অন্যখানে চলে যাবে। অ্যাপার্টমেন্ট খুঁজছে। ওরা আগের মেসেও যেতে পারে। ওরা একটা গতি করে দিয়েছো তুমি, তাতেই ও কৃতজ্ঞ। আর কত থাকবে আমাদের ঘাড়ে? না না, ও ও যাবে না। ওসব সংকোচের কোনো দরকার নেই আমার সঙ্গে। ও থাকলে বরং বাসাটা পাহারার কাজও হবে। পেটে ভাতে চৌকিদার। ভোরে অফিসে যাবার পথে আমি শোভানকে বলে দেব, কাল একটু দেরিতে বেরোলে ততক্ষণে ও প্রেস থেকে এসে যাবে। চুপ করে খেতে থাকে সায়মা। টেপ রেকর্ডারে একটা গজল হচ্ছিল ড্রয়িং রুমে। উৎকর্ণ হয়ে শোনে প্রেমের আকুতি মেহেদি হাসানের লালিত কণ্ঠে। ভাবে, ভারী আমোদে লোক শোভান ভাই, দারুণ আলাপি। ও আছে বলেই তো একটু আলসেমি আসে না আমার। কবুতরের মতো বকম বকম করেই দিন কেটে যায়। রান্নাঘরে আলুর চপ ভাজছিল সায়মা। কপালে ওর কনক ঘাম। চুলোর আগুনে আরও মোহনীয় হয়ে উঠেছে ওর চেহারার সোনালি আভা। পাশে মাটিতে পা মেলে মটরশুঁটির খোসা ছাড়াচ্ছে আয়া, মতির মা। দুপুরের রান্নার আয়োজন। কখন যে নিজের ঘর থেকে বেরিয়ে এসে ওর পেছনে এসে দাঁড়িয়েছে শোভান, একটুও টের পায়নি সায়মা। চমকে উঠল ছায়া দেখে। আরে শোভান ভাই, আপনি হেসেলে কেন? আপনি না ঘুমোচ্ছিলেন লেপের নিচে অজগরের মতো কুণ্ডুলি পাকিয়ে? আপনাকে খুঁজে না পেয়ে এদিকে এলাম। আমার ভারী খিদে পেয়েছে। কিছু খেতে দেবেন ভাবি? খিদে পেয়েছে? 11টা না বাজতেই? বলেন কি, পত্রিকার অফিসে রাত জেগে কি হাডুডু খেলেন নাকি যে পেটে আগুন জ্বলছে? আগুন তো জ্বলছে। ভাবতে ভাবতে হঠাৎ গম্ভীর হয়ে যায় শোভান। কিছু একটা বলতে গিয়ে থেমে যায়। ওর পেছনে পেছনে 1 প্লেট আলুর চপ হাতে নিয়ে বেরিয়ে আসে সায়মা। খান শোভান ভাই,
শরৎ চ্যাটার্জি বলেছেন, পুরুষকে খাওয়ানোতেই নারীর আনন্দ। পুরো প্লেটটা আপনাকে শেষ করতে হবে কিন্তু। একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে সায়মা। আপনার বন্ধু তো সপ্তাহে 3 বেলায়ও বাসায় খায় না, শুধু ব্যবসা আর ব্যবসা। জানি না কিসের পেছনে ছুটছে লোকটা দিনরাত। টাকার পাহাড় দিয়ে কি হবে আমার? ওকে যে বসিয়ে যত্ন করে খাওয়াবো, সে কপালটাও কোনোদিনই হলো না আমার। বাইরের লনে শীতের ফুল ফুটেছে দেদার। রঙের বাহার ওদের পাপড়িতে, রঙের বাহার ফুলে ফুলে উড়ে যাওয়া প্রজাপতিদের পাখনায়। এক দঙ্গল চড়ুই শেফালি গাছের ডালে বসে এক টানা লড়াই করছে। বারান্দায় বেতের চেয়ার পেতে বাইরে সোনালি রোদ দেখছিল সায়মা। গায়ে ওর বুটিদার পশমি শাল। শেষের কবিতার লাবণ্য যেন। আরে ভাবি, বাইরে কি দেখছেন এত মন দিয়ে? আমার মতো কবিতার রোগে ধরেনি তো আপনাকে? শোভানের কথার জবাব দেয় না সায়মা। উদাস চোখ মেলে বলে, শোভান ভাই, আমি আপনার চেয়ে কত ছোট। ভাবি ভাবি করে আপনি কি আমাকে দাদি বুড়ি বানিয়ে ছাড়বেন? আমাকে তুমি বলে ডাকবেন এখন থেকে। আদরের ধমক কণ্ঠে। সায়মার চোখের ঝিলে অপলক চেয়ে থাকে শোভান। ওর গায়ে বিদ্যাসাগরের মতো সাদা খদ্দরের চাদর। আঙুল দিয়ে চাদরের কোণে গেরো দেয় অজান্তে। চাদরের গিট খুলতে খুলতে বলে শোভান, তুমি ঠিকই বলেছ। আমাদের মধ্যে আপনি সম্পর্কটা আমরা নিজেরাই অজ্ঞাতে পেরিয়ে এসেছি। অনেক দূর যেন পাশাপাশি হেঁটে এসেছি মেঠো পথ ধরে। কচি কচি সবুজের পাটক্ষেতের মাঝখান দিয়ে দীর্ঘ মেঠো পথ। অনেক কাছাকাছি এসে গেছি সমান্তরাল হেঁটে। আবেগের ভারে গভীর হয়ে ওঠে শোভানের কণ্ঠ। চলো, আজ থেকে সম্ভাষণের শেষে দন্তন্য উঠিয়ে দেই আমরা। কি বলো? কথাটা বলেই উদাস হয়ে ওঠে শোভান। বাইরে চিল ওড়া আকাশের দিকে অপলক চেয়ে থাকে, চোখ মেলে। চলো, ভেতরে চলো, কফি খাবো। পায়ের বুড়ো আঙুল দিয়ে মেঝে খুঁড়তে খুঁড়তে বলে সায়মা। একটা ক্ষীণ দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ওর বুক থেকে। উচ্ছল চঞ্চল ঝর্ণার মতো আজকাল কলকল করে সায়মা। বেদিনীর মতো পাতলা কোমরে আঁচল পেঁচিয়ে কাজ করে, ঝাড়া মোছা করে, চেয়ার টেবিলের জায়গা বদল করে, গাদা গাদা কাপড় ধোয়, কখনো ঘর মুছতেও লেগে যায়। শোয়া থেকে উঠে আধ ঘন্টা যোগাসন করে। খুব ভোরে উঠে যায় আজকাল। আতিক চৌধুরী ওঠার ঘন্টা দেড়েক আগে নিজেই নাস্তা বানাতে লেগে যায় কিচেনে। ওর কাণ্ড দেখে হাসে আতিক, হাসে শোভানো। একলা পেয়ে বলে, এমনিতেই তো তোমার স্লিম ফিগার, অডি হেপবার্নের মতন, তা অত পরিশ্রম করে কমানোর চেষ্টা কেন? এমনিতেই তো ফেদার ওয়েট, আরো শুকলে তো তুলো হয়ে যাবে। রেশমি চুলের গোছা নাচিয়ে হাসে সায়মা। ফেদার ওয়েট না হাতির ওয়েট, তুমি বুঝলে কেমন করে শোভান ভাই? বুঝবো একদিন, বলতে বলতে প্রগাঢ় হয়ে ওঠে শোভানের স্বর। ঝকঝকে হাসিটা যেন হঠাৎ বিষণ্ণ হয়ে ওঠে ঠোঁটের প্রান্তে, শ্রাবণের আকাশের মতো বিষণ্ণ। মাঝে মাঝে দোকানে ঘুরতে যায় সায়মা, ওর নতুন শখ। সঙ্গে শোভান। শাড়ির দোকান, চুড়ির দোকান, ফুটপাথের কাটা কাপড়, সবকিছুতেই এখন উৎসাহ সায়মার। পারফিউমের দোকান থেকে একটা ছোট্ট শিশি কিনে ওকে উপহার দেয় শোভান। খুশিতে ঝলমলিয়ে ওঠে সায়মা। সুগন্ধিটার কাছে নাক নিয়ে মুখ বেঁকিয়ে বলে, একদম পাটনাই গেটের গন্ধ। আর আমি সেই পাটনাই গেট। উচ্ছল হাসে শোভান। পারফিউমের শিশিটা ছুঁতে গিয়ে সায়মার হাত ছুঁয়ে ফেলে আলগোছে। ওর পাশে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায় দোকানের সামনে। কার্ল করা চুলের গন্ধ শোকে শ্বাস টেনে। চন্দ্রায় পিকনিক করতে এসেছে আতিক চৌধুরীরা। এক দঙ্গল বন্ধু বান্ধব, কাচ্চা বাচ্চা, খাবার দাবার, গান বাজনার লটবহর নিয়ে। অনেককে চেনে না শোভান। আতিকের অফিসের লোক, বিজনেস পার্টনার, ক্লাবের বন্ধুই বেশি। ওদের সঙ্গে আসতে চায়নি শোভান। হেসে বলেছে, ভালোই হলো আতিক ভাই, আমি বাড়ির চৌকিদারি করি রোববারটা, আর একটা আর্টিকেল লিখব বিশ্ব রাজনীতির উপর। বাসাটা খালি পেলে সিরিয়াসলি কাজ করতে পারবো সারাদিন। আড়ালে একা পেয়ে শোভানকে চেপে ধরে সায়মা। তুমি চলো আমাদের সঙ্গে, একটুও ভালো লাগবে না তুমি না থাকলে।
ঘাড় কাত করে সায়মার চোখের দিকে অপলক চেয়ে বলে শোভান, সত্যি সত্যি। সজল মেঘের ছায়া সায়মার চোখে। চন্দ্রা ফরেস্টের গাছপালা কাঁপিয়ে গান বাজছে একটানা। শীতের আকাশে মিষ্টি নরম রোদ। বাচ্চারা ছোটাছুটি করছে শালিক পাখির পেছনে। নেট টাঙিয়ে ব্যাডমিন্টন খেলছে পুরুষেরা, মেয়েরা ক্যারাম। তাসের আসরে জমে বসেছে আতিক চৌধুরী। স্টেকের খেলা। দার্শনিকের মতো মুখ বানিয়ে খেলছে মাথা ঝুঁকিয়ে। দুনিয়ার হুঁশ নেই ওর। চলো না জঙ্গলটা ঘুরে ঘুরে দেখে আসি। শাল গাছের ফাঁক দিয়ে লাল মাটির অনেকগুলো কাঁচা পথ রয়েছে। হেঁটে বেড়াতে খুব ইচ্ছে করছে আমার। আতিকের কাঁধের কাছে ঝুঁকে পড়ে বলে সায়মা। চোখ দুটো পাঁকা শিকারির মতো তাসের উপর নিবন্ধ রেখে আতিক বলে, কি? আতিকের পিঠে মৃদু চাপড় দিয়ে কোমর দুলিয়ে বলে সায়মা, এই ডিলটা শেষ করে চলো ঘুরতে যাই। ঘুরতে যাবে? মাথা একটু তোলে আতিক। শোভানটাকে নিয়ে যাও না, ও তো দেখলাম বার্ট্রান্ড রাসেলের মোটা বই নিয়ে এসেছে পড়ার জন্যে। বাপকানা যেন কালকেই ওর অনার্স পরীক্ষা। সত্যি বই পড়ছিল শোভান মুখ গোমড়া করে, একটা গাছের ছায়ায় পা গুটিয়ে বসে। কারুর সঙ্গে যেন মিশতে পারছে না আজ। শালবন পেরিয়ে একটা ছোট্ট নিচু ডোবা, তার পাড়ে কাটা বনের ঝোপঝাড়। গাছের ছায়া পড়ে ডোবার পানি কালো হয়ে উঠেছে কোষ্ঠী পাথরের মতো। হাঁটতে হাঁটতে তার পাড়ে এসে বসল সায়মা আর শোভান। শান্ত জলে ওদের ছায়া পড়েছে। কয়েকটা বেগুন ক্ষেত পেরিয়ে একটা গোপাট। তার কিনারে বসে হুঁকো ফুঁকছিল এক বুড়ো ক্ষেত মজুর। দূর থেকে লক্ষ্য করছিল সায়মাদের। মিটমিট দৃষ্টি যেন ওর পদ্মার চরে রোদ পোহানো কুমিরের মতো। লোকটা দেখেছো কেমন হাঁ করে তাকাচ্ছে আমাদের দিকে? বলে সায়মা, যেন আস্ত গিলে খাবে। তাকাতে দাও। ও গাঁওগ্রামে তোমার মতো কয়টাই বা সুন্দরী দেখেছে? ও তো আর জঙ্গলের বাঘ নয় যে হালুম করে ঝাঁপিয়ে পড়বে। বাঘ হলেই বা কি, তুমি তো পাশে আছো। তুমি বাঁচাবে না? বাঁচাবো না, তোমাকে বাঘে গেলে আমার কি? অভিমানের বিষণ্ণতা শোভানের কণ্ঠস্বরে। হাসতে হাসতে হঠাৎ গম্ভীর হয়ে যায় আজকাল। খাপছাড়া কথা বলতে বলতে সায়মার একটা হাত কোলে তুলে নেয় শোভান। বাধা দেয় না সায়মা। হাতের পাতা মেলে ধরে ওর লাভ লাইনটা নখ দিয়ে খুঁটতে থাকে আস্তে আস্তে। ওটাকে যেন খুঁটে গভীর আরো দীর্ঘ করে ছাড়বে। বেলা বাড়ে। ডোবার জলে গাছের ছায়া খাটো হয়ে আসে। উঠি উঠি করেও উঠতে পারে না ওরা। দূরে একটা করই গাছে একটানা ডাকতে থাকে ক্লান্তিহীন একজোড়া ঘুঘু পাখি। পেছন থেকে কথা শোনা যায় আতিক চৌধুরী আর অন্য কয়েকজনের। আলাদা হয়ে বসে শোভান, সম্মানজনক দূরত্ব বজায় রেখে। এই তোমরা কি করছো এখানে? এদু ডোবার ধারে। দিল খোলা সরল হাসি আতিকের। টোপ গেথে বড়শি ফেলছো না তো? উঠে দাঁড়ায় শোভান। সায়মা ভাবিকে সোনা ব্যাং দেখাচ্ছি। অসংখ্য ব্যাং ডোবাটায়। কলমি দামের ফাঁকে ফাঁকে বসে আছে, ভাসছে আরামসে। ডোবার ব্যাং শহরে দেখেনি কখনো। বলো কি, ব্যাং? ঝুঁকে পড়ে ব্যাং দেখে আতিক। বাহ, সত্যি তো অসংখ্য ব্যাং ডোবাটায়। গ্রামের লোকগুলো কি করে? ধরে ধরে আমাদের কাছে বেচলেই তো পারে। যার ডিম্যান্ড ব্যাঙের ঠ্যাঙের সারা দুনিয়া জুড়ে। ফ্রগ লেগ ডেলিকেসি। হাসে সায়মা। আপাদমস্তক ব্যবসায়ী আমার হাজব্যান্ড। মগজের পরতে পরতে ব্যবসার ধান্দা। পিকনিকে এসেও পয়সা কামাইয়ে চিন্তা। বলতে বলতে হঠাৎ গম্ভীর হয়ে ওঠে। একটা দীর্ঘশ্বাস টুকরো টুকরো হয়ে বেরিয়ে আসে সায়মার বুক থেকে। আতিক দেখে না, শোভান লক্ষ্য করে সেটা। আতিক চৌধুরীর ব্যবসায়ী মনে রোমান্সের নামগন্ধও নেই। ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল ওরা। কাপড় পরে নিয়েছে শোভান। পত্রিকার অফিসে যাবে। হঠাৎ সন্ধ্যার আকাশ আচ্ছন্ন করে কালবৈশাখীর মতো মহাতাণ্ডব শুরু হলো। ঘন ঘন বিজলির চমক আর বজ্রপাতের বিকট আওয়াজ। টিভিটা অফ করে দিয়ে একটা মহিলা ম্যাগাজিন হাতে নিয়ে বসল সায়মা। কভার পৃষ্ঠায় গ্রিক দেবীর দীর্ঘাকার ছবি। সুন্দর নিটোল স্বর্ণাভ বক্ষ, পরিপূর্ণ স্বাস্থ্যের প্রতীক। অকারণে ম্যাগাজিনটার পাতা উল্টাতে লাগলো নীরবে। বাইরে ঝড়ের দাপট বাড়ছে।
কফির পেয়ালা উঠিয়ে নিতে এলে আয়াকে বলল সায়মা, ওপরের ঘরে গিয়ে জানালাগুলো বন্ধ করে আসো, নইলে ধুলো ঢুকে সব ভরে যাবে, বালির ঝড় উঠেছে বাইরে। ভীষণ শব্দ করে কাছাকাছি কোথাও বাজ পড়ল, আর সঙ্গে সঙ্গে বিজলি চলে গিয়ে সারা শহর অন্ধকার হয়ে গেল। ঘন কালো অন্ধকার, অজান্তা গুহার নিবিড় অন্ধকারের মতো, সরীসৃপের গায়ের মতো ঠান্ডা অন্ধকার। চুপ করে বসে আছে সোফান আর সায়মা, যেন দুই বাত্যাহত নিশাচর পাখি। বাইরে অশনে বিধ্বস্ত গাছগাছালির আর্তনাদ, বাজ পড়ছে বারবার। হঠাৎ উঠে দাঁড়ালো শোভান, অন্ধকারে এগিয়ে এলো সায়মার দিকে, অসামঞ্জস্য পায়ে, বুকে ওর দেয়াল ঘড়ির টিপটিপানি। শরতের শিউলির মতো ঝরার মতোই তো ব্যাকুল হয়ে উঠেছিল সায়মা, দিনে দিনে, রাতে রাতে। শিউলির মতো ছুঁতেই শোভানেরই উষ্ণ বাহুতে ঝরে পড়ল, সারা শরীর কাঁপছে গভীর আবেগে। অন্ধকারে ওর উন্মুখ অধরের পাপড়ি খুঁজে নিল শোভান। কালবৈশাখীর মতো মহাতাণ্ডব শোভানের পেশিতে, স্নায়ুতে, রক্তের প্রতিকণিকায়। অশনির কঠিন প্রহরে যেন বিধ্বস্ত হচ্ছে তন্দ্রার শালবন। ডোবার পাড়ে ঘন সবুজ গাছের সারি। শোভানের উন্মাদ পেছনে বিধ্বস্ত হয়ে গেল সায়মা। 1.5 ঘন্টা পর আলো এলো, সমস্ত শহর আবার ঝলমলিয়ে উঠেছে বিদ্যুৎ সজ্জায়। ততক্ষণে অন্ধকারে পথ হাতড়ে অফিস চলে গেছে শোভান। ক্লান্ত, অবিন্যস্ত সায়মা, কোলে ফিল্মি ম্যাগাজিনটি আলতো করে ধরা। কভারে উদ্ধত বক্ষ গ্রিক দেবীর অপরূপ মূর্তি। নত দৃষ্টিতে চেয়ে আছে সায়মা দেবী মূর্তিটির দিকে। চোখে ওর হিজল ছায়ার গভীর স্নিগ্ধতা, তৃপ্তির নিবিড় আবেশ ওর সারা অঙ্গ জুড়ে। ঘুম ঘুম দৃষ্টি সায়মার। শীতের পর গ্রীষ্ম, গ্রীষ্মের পর বর্ষা, মাসের পর মাস পেরিয়ে গেল। গাছে গাছে এখন কৃষ্ণচূড়ার লাল আগুন, সবুজের সমারোহ পাতায় পাতায়। চন্দনার নাচন পার্কের কচি দুর্বা ঘাসে। কাকেরা মিটিং করছে ইলেকট্রিক তারে। দুপুরের অবেলায় লেকের ধারে এসে একাকী বসে পড়ে শোভান। পত্রিকার অফিস থেকে আজ আর ঘরে ফেরেনি। কার ঘরে ফিরবে? আতিক চৌধুরীর সংসারে আর কতদিন পরগাছা হয়ে থাকবে ও? আর যাবেই বা কেমন করে অন্যত্র? ওর সমস্ত স্নায়ু জুড়ে রয়েছে সায়মা। কি এক অদৃশ্য গ্রন্থি দিয়ে ওকে বেতলতার মতো বেঁধে রেখেছে সায়মা, আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রেখেছে। জাদুর সম্মোহন ওর চোখে, নাকের তিলে, দেহের প্রতিটি বাঁকে। তবুও মাঝে মাঝে কথা তোলে শোভান আতিকের সঙ্গে দেখা হলে। অনেকদিন তো থাকলাম আতিক ভাই, এবার একটা আলাদা বাসা করি। ওর কথা শুনে মুখ শুকিয়ে কাঠ হয়ে যায় সায়মার। মাথা নিচু করে বসে থাকে চুপচাপ। অজানা ভয়ে বুকের ভেতরে কেমন কেমন করে অকারণে জিভ ভেজায় স্যালাইভা দিয়ে। লম্বাটে নখ দিয়ে কপাল খোটে। উদার হাসি হাসে আতিক চৌধুরী। হ্যাঁ, অত ব্যস্ত হচ্ছ কেন শোভান? যাবে আর কি, আরও কিছুদিন থাকো না। বিনা বেতনে তুমি যে দিনের বেলা আমার বাড়ি পাহারা দিচ্ছ, সেটা তো আমাদেরই পাওনা। কথা বলতে বলতে শোভানের পিঠে আদরের সঙ্গে চাপড় মারে আতিক চৌধুরী। চোরা চোখে তাকায় সায়মা। উদ্বেগের ভার কেটে গিয়ে প্রশান্ত হয়ে ওঠে ওর মুখমণ্ডল। শোভানকে থাকতে বলছে আতিক চৌধুরী, আরও কিছুদিন থাকবেও। লোহা কাঠের কাঠিন্য আজ আতিক চৌধুরীর চেহারায়। হিমালয়ের মতো গম্ভীর মুখে অফিসের কাগজপত্র দেখছিল চুপচাপ। বেলা 12টার দিকে বাসায় ফোন করল হঠাৎ করে। বেশ কিছুক্ষণ পর অপর দিক থেকে রিসিভার ওঠায় সায়মা। হ্যালো, কে? সায়মা, আর কি করছো তুমি? এতক্ষণ ফোন ধরলে না কেন? ফোন? এতক্ষণ? এতক্ষণ কোথায়? ও বাথরুমে ছিলাম, শুনতে পাইনি। কম্পিত কণ্ঠস্বর সায়মার, একটু নার্ভাস যেন। কি করছো বাসায়? শোভান নেই? ততক্ষণে গলার আওয়াজ সহজ হয়ে আসে সায়মার। কি আর করব, একা একা বোর্ড হচ্ছি। শোভান ভাই, ও তো ব্রেকফাস্ট খেয়েই বেরিয়ে গেছে। মিরপুর বোটানিক্যাল গার্ডেনের ওপর কি একটা ফিচার লিখবে, ওখানে গেছে ডেটা কালেক্ট করতে। ও আচ্ছা, আমি ফোন করলাম, হঠাৎ সিঙ্গাপুর যাওয়ার দরকার হয়ে গেল। কাল 8টায় ফ্লাইট, তুমি আমার সুটকেসটা গুছিয়ে রেখো।
বাসায় ফিরতে ফিরতে আমার বেশ রাত হয়ে যাবে। ব্যাংক থেকে টাকা তুলতে হবে, অফিসের অনেক কাগজপত্র গুছিয়ে সঙ্গে নিতে হবে। টেলিফোন নামিয়ে রেখে সোজা লিফট বেয়ে নিচে নেমে আসে আতিক চৌধুরী। নিজের গাড়িতে ওঠে না, একটা স্কুটার ডেকে নেয় হাত বাড়িয়ে। পা টিপে টিপে বাসায় ঢোকে। বেল টিপে আতিক। মৃদু টুংটাং শব্দ হয় বিলেতি কায়দার কলিং বেলের। আয়া এসে দরজা খুলে দেয়। মাঝবয়সী আয়া, মাথায় ওর লম্বা ঘোমটা টানা। সাহেবের চোখাচোখি হতে চায় না মতির মা। লম্বা লম্বা পা ফেলে ড্রয়িং রুম পার হয়ে উপরতলায় উঠে যায় আতিক চৌধুরী। তারপর শোবার ঘরে নক করে জোরে জোরে, বারবার। ধরা পড়ে গেছে তোমরা, চিবিয়ে চিবিয়ে বলে আতিক। এত বড় ট্রেচারি, এত জঘন্য বিশ্বাসঘাতকতা। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে শোভান। অবিন্যস্ত ওর মাথার চুল, কপালে ঘামের কণা। হিমেল হাওয়ায় বটপাতা যেমন করে কাঁপে তেমনি করে কাঁপছে সায়মা। ভয়ে মুখ বরফের মতন সাদা হয়ে গেছে। শাড়িটা গুছিয়ে নিতেও ভুলে গেছে। বিচারকের মতো গম্ভীর কণ্ঠস্বর আতিকের। কেমন চমৎকার মিথ্যে গল্প ফাদলে তুমি। শোভান ভাই বোটানিক্যাল গার্ডেন গেছে, আমি একা একা বোর্ড হচ্ছি। সায়মার দিকে না ফিরেই বলে গেল, এরপর তো আর আমাদের একসঙ্গে ঘর করা চলে না। এত বড় স্ক্যান্ডালের পর এ লোকটাকে আমি চাকরি দিয়েছি, নিজের ঘরে আশ্রয় দিয়েছি, আর সে কিনা। ঘৃণায় নাক সিটকোয় আতিক চৌধুরী। সারা ঘরময় থমথমে নীরবতা। অস্থিরভাবে পায়চারি করছে আতিক। দেয়াল ঘড়িটা একটানা শব্দ করে যাচ্ছে টিক টিক টিক। সময় এগিয়ে যাচ্ছে দ্রুত তালে। তরবারি হাতে নাটকের নায়ক যেন আতিক। মাথা তুলে সোজা হয়ে দাঁড়ায় শোভান। হাত দিয়ে চুল ঠিক করে। তারপর আস্তে আস্তে বলে, আপনি ঠিকই বলেছেন। এরপর একসঙ্গে ঘর করতে পারবেন না আপনি সায়মাকে নিয়ে। আমি ওকে ভালোবাসি, আমি ওকে নিয়ে যেতে চাই, আমি ওকে বিয়ে করতে চাই। এ কলঙ্কের আঁচ একটুও আপনার গায়ে লাগবে না। সব দায়িত্ব আমার আর সায়মার। সব স্ক্যান্ডাল মাথায় নিয়েই আমরা বেঁচে থাকতে চাই, এগুতে চাই। বলতে বলতে সায়মার পাশে গিয়ে দাঁড়ায় শোভান, ওর গা ঘেঁষে। হ্যাঁ, চলে যাও তোমরা আজই, এখনই। ডাইভোর্সের ফর্মালিটি আমি কালই সেরে ফেলব। আরও দ্রুত পায়চারি করছে আতিক। রাগে দগদগে ঘায়ের মতো লাল হয়ে উঠেছে ওর চোখ দুটো। আজ আর টেবিলের উপর পা দুটো তুলে ঝুলন্ত বাদুড় হয়ে বসেনি আতিক চৌধুরী। সোজা হয়ে বসেছে ফোল্ডিং চেয়ারটায়। পায়ে আগের মতোই চকচকে ব্যালি শু। দারুণ রিল্যাক্সড ওর চোখ মুখ। টেলিফোন ডায়াল করে আস্তে আস্তে। হ্যালো ফাউজিয়া, আমি আতিক। এ কটা দিন ব্যস্ত ছিলাম, তাই ফোন করতে পারিনি। হ্যাঁ, চলে গেছে ওরা। জানি না কোথায় উঠেছে, হয়তো শোভানের দেশের বাড়িতে। আজ এসো সন্ধ্যার পর। বাসা তো খালি। হ্যাঁ হ্যাঁ, আর কেউ নেই। ঠিক দাঁড়ানো পাবে আমাকে দরজার সামনে। আরে বাবা, 6টা মাস তো সময় দাও, নইলে লোকে আমাদের সন্দেহ করবে। হ্যাঁ হ্যাঁ, উইথ এ ক্লিন স্লেট। ফোনটা নামিয়ে রেখে আতিক বলে, গুড।